ইলেকশন কবে হবে বলে আপনি মনে করেন? ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে? কারণ রাজনৈতিক নেতাদের সঙ্গে আমার কথা হচ্ছিল, তারা বলছেন তারা খুবই এটাকে বলবো যে কনফিডেন্ট যে আসলে এই সরকার ডিসেম্বরে ইলেকশন দিতে চায়। ডিসেম্বরে ইলেকশনের বাইরে যে কথাবার্তা এই সরকারের লোকেরা বলতেছেন, তারা এগুলি বলতেছেন যে তাদের বিভিন্ন ব্যর্থতা ঢাকার জন্য আসলে আমরা যাতে ইলেকশন নিয়ে শুধু কথা বলি, ইলেকশন দেওয়ার জন্য তারা ডিসেম্বরে দেওয়ার জন্য রেডি। যদি ডিসেম্বরে তারা না দিতে পারেন, বড় জোর ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারিতে মানে রোজা আসার পরবর্তী রমজান আসার আগেই তারা ইলেকশন দিবেন। তুষার ভাই, আপনি কি মনে করেন? আপনার কি মত? আমি কামাল ভাইয়ের মতো জানবো। আমার বয়সের কারণে আমি বাংলাদেশের প্রায় সবগুলি নির্বাচন দেখেছি, ফলে আমার মনে হয় যে ইলেকশন আগামী বছর জুনেও হবে না। আমার ধারণা যে ইলেকশন হবে আগামী বছর ডিসেম্বরে, অথবা বলতে পারি না কখন হবে। এই কারণে এই ডিসেম্বরে হবে না, কারণ ইলেকশনের কোনো প্রস্তুতি কিংবা কোনো নড়াচড়া আমরা অনুভব করতে পারছি না। যখনই আগামী বছর আসবে, শুরুর দিকেই থাকবে রমজান মাস। রমজানের আগে ইলেকশন আসলে অসম্ভব, কেননা রমজানের মধ্যে ক্ষমতার রদবদল, রমজানের জিনিসপত্রের দাম বাড়া কমা, এইসবের লোড কোনো রাজনৈতিক দল নিতে চাইবে না, কারণ তারা ক্ষমতায় এসেই রমজান চাইবে না। কারণ রমজানের ঈদে মানুষ খুবই সেন্সিটিভ থাকে। তার রমজানের 2 মাস 10 দিন পরেই হচ্ছে কোরবানির ঈদ। কোরবানির ঈদ এবং রমজানের মাঝখানে যদি ইলেকশন দিতে হয়, তাহলে এসএসসি অথবা এইচএসসি যে কোনো একটা পরীক্ষা তার মাঝখানে পড়বে, ফলে সেইখানেও যে নির্বাচন দেওয়া সম্ভব হবে আমার মনে হয় না। এবং জুন মাস চলে আসলে আমার ধারণা যে নানান কথাবার্তা বলে এইটাকে 2026-এর ডিসেম্বরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হবে। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলা কথা। কিন্তু যদি আমরা প্রধান উপদেষ্টার কথাকে বিশ্বাস করি, তাহলে বলতে হবে যে অবশ্যই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে। সেই জন্য এখন আমি বিশ্বাস করতে চাই যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু আমার অভিজ্ঞতা বলে যে কোনোভাবে আগামী বছর জুনের মধ্যে তারা নির্বাচন দেবেন না। সবজির দাম কম কিংবা বাজারে কিছু জিনিসপত্রের দাম গ্রহণীয় পর্যায়ে থাকাটা আসলে যতখানি না এই সরকারের কৃতিত্ব, তার চাইতে এটা হচ্ছে একটা আলামত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির। এই যে সিন্ডিকেট, জিনিসপত্রের দাম বাড়িয়ে মুনাফা করা, চাঁদাবাজি করা রাস্তার উপরে, এই জিনিসগুলো নাই। কারণ যারা এগুলি করতো তারা পালিয়ে গিয়েছে অথবা তারা গা ঢাকা দিয়েছে। ফলে এই যে জিনিসপত্রের দাম কমে এসেছে, এটা বরং প্রমাণ করেছে যে আওয়ামী লীগ কত দুর্নীতি করতো এবং কত খারাপ একটা সরকার ছিল। ফলে এই কৃতিত্বটা কেমন, এটা হচ্ছে এরকম যে আপনার শরীরে একটা রোগ জীবাণু ছিল, রোগ জীবাণুটা বের হয়ে যাওয়াতে আপনার নর্মাল টেম্পারেচার ফেরত এসেছে, কিন্তু আপনার পাশে যিনি বসেছিলেন তিনি কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন যে এই যে আপনার নর্মাল টেম্পারেচারে ফেরত এসেছেন আপনি, এটার জন্য উনি দায়ী। আসলে ওই শরীর থেকে জীবাণু পালিয়ে যাওয়ার কারণে এটা ঘটেছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অ্যানালিসিস। কিন্তু আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত, চালের দাম কমে নাই। আমি নিজে যেহেতু চাল কিনি, আমি দেখেছি চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, আরো নিত্য প্রয়োজনীয় বহু কিছুর দাম বেড়েছে। এইবার কেন জানি বাংলাদেশের মানুষ খেজুর নিয়ে কোনো শব্দ করে নাই, খেজুরের দাম বেড়েছে, ছোলার দাম বেড়েছে। ফলে ইফতারের পণ্য নিয়ে এবার আমি দেখলাম যে খুব একটা মানুষ শব্দ করে নাই। আমি বুঝলাম যে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় ইফতার হচ্ছে বেগুনি। বেগুনের দাম কম ছিল। বেগুনের দাম কম থাকায় অন্যান্য ইফতারের পণ্যের যে দাম বেড়েছে সেটা তারা হিসাবে নেয় নাই। ডালের দাম বাড়তি, ভালো ডালের দাম কিন্তু অনেক বেশি। এইবার কি খেসারি ডালের পেঁয়াজও খেয়েছে কিনা সবাই আমি জানি না। ফলে আমি বলবো যে সবকিছুর দাম কমেছে ঢালাও ভাবে, কথাটা ঠিক না। তবে শীতের সবজি এবং যে সবজিগুলি সবুজ সবজি, এই সবজির দাম একটা দীর্ঘ সময় কম ছিল, এটা সত্যি কথা। তবে এর কৃতিত্ব হচ্ছে যতখানি এই সরকারের, তার চেয়ে বেশি কৃতিত্ব হচ্ছে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চাঁদাবাজদের, সিন্ডিকেট যারা চালাতো তাদের। এইবার অন্য বিষয়টাতে আসি, সেটি হচ্ছে যে আমরা আসলে জুলাই বিপ্লবের যে চেতনার কথাটা শুনি, সেই জুলাই বিপ্লবের চেতনার বৃহত্তর একটি জায়গায় তো ছিল গণতন্ত্র। অগণতান্ত্রিক একটি সমাজ তো কোনোভাবেই বৈষম্যহীনতার দিকে যেতে পারে না। যে সমাজে মানুষ ভোট দেয় না এবং নিজের মানুষকে নির্বাচিত করে তার ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব দেয় না, বিশেষ করে দেশের আইন প্রণয়ন যদি করে অনির্বাচিত মানুষেরা, তবে এটা পরিপূর্ণভাবে জুলাই চেতনার বিপরীত। জুলাই চেতনার আরেকটি বড় বিষয় হচ্ছে এক ধরনের বৈষম্যহীন নিয়োগ এবং বৈষম্যহীন ব্যবস্থা কায়েম করা। আমরা দেখেছি ঢালাওভাবে তদবির চলছে। স্বাস্থ্য খাতের কথা আমি বলতে পারি সরাসরি, কেননা এই বিষয়ে আমার কাছে অনেক বেশি ইনফরমেশন আছে। স্বাস্থ্য খাতে বিনিয়োগ এবং নিয়োগ দুই জায়গাতেই বাণিজ্য চলছে। আপনি দেখবেন যে হঠাৎ করে একজন লোক এসে বলেছেন যে 26,000 কোটি টাকা তিনি স্বাস্থ্য খাতে বিনিয়োগ করবেন। আমরা আবিষ্কার করলাম
তিনি আসলে যুক্তরাষ্ট্রে মামলা খাওয়া একজন ব্যক্তি। আবার স্বাস্থ্য খাতে যে নিয়োগ বা বদলি চলছে সেইখানে আমরা দেখলাম যে এসেনশিয়াল ড্রাগস থেকে অতিরিক্ত জনবল আছে এই অজুহাত দিয়ে লোকজনকে ছাঁটাই করা হয়েছে, অথচ কোনো ধরনের নিয়মতান্ত্রিক নিয়োগ প্রক্রিয়া ছাড়াই সেইখানে জনবল নিয়োগ করা হয়েছে। আমরা ওয়াসাতে একই অভিযোগ দেখেছি এবং স্বাস্থ্য খাতে আমরা প্রচুর বদলি বাণিজ্য হতে দেখছি, যেখানে প্রচুর মানুষকে বদলি করা হচ্ছে এবং তার কিছুদিন পরে সেই বদলি ক্যান্সেল করা হচ্ছে। বদলি যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে কেন কয়েক মাসের মধ্যে সেই বদলি বাতিল করতে হবে? ফলে এক ধরনের সন্দেহজনক তৎপরতা আমরা প্রশাসনের মধ্যে লক্ষ্য করছি। প্রশাসনে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ডিসি নিয়োগ থেকে শুরু করে নানান বিষয়ে এক ধরনের অভিযোগ শুরু থেকে উঠেছিল, যার কোনো যৌক্তিক ব্যাখ্যা এখনো পর্যন্ত এই সরকার দিতে পারেন নাই। সর্বশেষে তারা যে সরকারকে স্বৈরাচারী বলেন, যে আওয়ামী লীগকে তারা বলেন যে গণশত্রু কিংবা একেবারে জনগণের বিরোধী, জনবিরোধী, সেই আওয়ামী লীগের রেখে যাওয়া একটি কালাকানুন, যেটা আওয়ামী লীগেররাও কালাকানুন মনে করেন, সেটা দিয়ে মেঘনা আলম নামে একজনকে তারা গ্রেপ্তার করেছেন। তার মানে কালাকানুনগুলি তারা আবার নতুন ভাবে প্রয়োগ করতে শুরু করেছেন। ফলে এই যে এক ধরনের আচরণ আমরা লক্ষ্য করছি, এই আচরণ কিন্তু জুলাই বিপ্লবের যে মূল চেতনা, যে চেতনার কারণে বাংলাদেশের আপামর জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল, যে কারণে অভিভাবকরা ছাত্রছাত্রীদের পাশে এসে, তাদের সন্তানদের পাশে এসে রাস্তায় নেমে গিয়েছিলেন, যে কারণে রিকশাওয়ালা মুটে মজুর রাস্তায় চলে এসেছিলেন, সেই কারণটা আসলে কি ছিল? সেই কারণটা কি এই ছিল যে জুলাই বিপ্লবের পরে একটি সরকার আসবেন এবং সেই সরকারের ভেতরের লোকেরা কিছুদিন পর পর বলতে থাকবেন এই সরকার বারবার দরকার, এই সরকার 5 বছর থাকুক। 5 বছর যদি অনির্বাচিত একটি সরকারই থাকবে, তবে সেই সরকার কি করে জুলাই চেতনার বিষয়টিকে আপহোল্ড করে? কারণ জুলাই চেতনার তো একটি বড় বিষয় হচ্ছে স্বৈরাচারী শাসক, অগণতান্ত্রিক শাসক, ভোট কারচুপির শাসককে তাড়িয়ে দেওয়া। ভোট কারচুপির শাসককে, ভোট না হওয়াকে যেখানে আমরা ঘৃণা করেছি, সেইখানে আমরা কি করে বলি যে ভোট ছাড়াই আমরা একটি সরকারকে 5 বছর দেখতে চাই? এবং আপনি আরেকটি বিষয় আমি একটু যুক্ত করে দিই, শুধু এক লাইন, সেটি হচ্ছে যে কেন আমি মনে করি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না। কেননা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে কয়েকবার এডিট করে একটি ফেসবুক সাইটে, যেখানে রেগুলার চিফ অ্যাডভাইজারের বিভিন্ন ঘোষণা এসে থাকে, সেখানে কয়েকবার এডিট করে এটাকে 6 মাস বাড়িয়ে দেওয়ার প্রক্রিয়া করার কোনো প্রয়োজন ছিল না। যদি ডিসেম্বরে নির্বাচন হবে এটা তারা রেখে দিতেই পারতেন। তারা বিশ্বাস করেন না যে তারা নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে পারবেন, এবং সেই কারণে আমি মনে করি যে এই বছর ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই নির্বাচন হবে না। তুষার ভাই, আমার কাছে মনে হয় সেই প্রক্রিয়াগত একটি প্রশ্ন তো রয়েই গেছে, কিন্তু আমার কাছে মনে হয় ডক্টর ইউনূস যেহেতু ইনি দীর্ঘদিন এনজিও করেছেন, তিনি আসলে লিড টাইমটার বাইরে একটা ছায়া লিড টাইম রাখতে চান। কারণ তিনি মনে করেন যে তার কথা তিনি যদি ডিসেম্বরের পরে এটা না দিতে পারেন, এটা যদি জানুয়ারির প্রথম সপ্তাহ যায়, তাইলেও তিনি কথা না রাখার দায়ে উনি ডেলিভারেবলসটা এরকমই রাখতে চান, এটা আমার মনে হয়। আরেকটা জিনিস হচ্ছে যে আমি প্রশ্নটা করি, সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি, আমি, কামাল ভাই যেইভাবে গণতন্ত্র বা নির্বাচন যেটা চাচ্ছি, বিদ্যমান যে ইলেকশন সিস্টেম যেইভাবের মধ্যে থেকে আসলে 1991 সালের পর থেকেই যেভাবে আসলে নির্বাচনটা যেই প্রক্রিয়ায় হয়ে আসতেছে, একটা লেভেল প্লেইং ফিল্ড হয়তো হয়, কিন্তু তুষার ভাই, আপনি বা কামাল ভাই তুমুল জনপ্রিয় হওয়া সত্ত্বেও আপনারা আসলে ভোটের জায়গায় গেলে ভোট পাবেন না, কারণ ভোটের ময়দানটা একটু ডিফারেন্ট হয়ে আছে এখন। সেটাতে আপনি ভালো বক্তৃতা দিচ্ছেন কিনা, আপনি ভালো আইন করতে পারবেন কিনা, আপনি বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ করতে পারবেন কিনা, এটা চেয়ে বিবেচ্য বেশি হয় আপনি আসলে কতটা শো অফ করতে পারতেছেন, কতটা মোটরসাইকেল দেখাতে পারতেছেন, কতটা টাকা খরচ করতে পারতেছেন, এবং আপনি কত পেশি বা টাকাওয়ালা। এই সিস্টেমটা বজায় থাকলে আপনার ইলেকশনই কি আর না ইলেকশনই কি, এইটা কি আসলে গণতান্ত্রিক হয় কিনা? তুষার ভাই, আপনার কাছ থেকে শুনে আমি কামাল ভাইকে একটু শুনতে চাই, আপনি যদি 2 লাইন একটু বলেন। ইলেকশনের যে সিস্টেম, আমি বলতেছি যে লেভেল প্লেইং ফিল্ড, এটা সবার জন্যই লেভেল হয়তো, কিন্তু আমার আপনার যেহেতু টাকা বা পেশি নাই, সেহেতু ইচ্ছা করলেও আমরা আসলে সে জায়গায় যেতে পারবো না, এবং আমরা উই আর এট মার্সি যে বড় দলগুলোর প্রধানরা আমাদেরকে নমিনেশন দিবে কি দিবে না। আপনার এই কথায় কিছুটা সত্য আছে, কিন্তু এই কথায় সত্য থাকলেও আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জনগণ যদি শো অফ পছন্দ করেন, যে কথা এনসিপিও বলেছে, সার্জিস বলেছে যে জনগণ এই ধরনের শো অফ পছন্দ করেন, গাড়ি নিয়ে
তাদের শক্তি প্রদর্শন করলে জনগণ মনে করেন যে যিনি ভোট চাইছেন তিনি শক্তিশালী। জনগণ যদি এই বিষয়কে গুরুত্বের সাথে দেখেন তাহলে ধরে নিতে হবে আমাদের জনগণ এইরকম শাসকই চান। জনগণ যেরকম শাসক চাইবে সেই রকম শাসকই তারা পাবেন। আমরা এই জন্য নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারি না যে আমাদের জনগণ ঠিক জায়গাতে ভোট দিতে পারে না। যদি এটাই হয়, আমরা মনে করি যে জনগণ ঠিক মতো ভোট দিতে পারে না, তাহলে তো আগের সরকারের কথাবার্তাও ঠিকই থেকে যায়। তারাও তো বলতেন যে উন্নয়ন বেশি দরকার, জনগণ উন্নয়ন বুঝে না, সেই জন্য উন্নয়নের স্বার্থে ক্ষমতা ধরে রাখতে হবে। তাই একইভাবে আপনি বা আমি যদি বলি যে আমাদেরকে লোকে ভোট দেয় না সেই জন্য ভোট বন্ধ করে রাখতে হবে, আমরা দেশ চালিয়ে দেব, তাহলে এটা কিন্তু একটা যৌক্তিক কথা হয় না। সেক্ষেত্রে আমাদের সংবিধান পরিবর্তন করে এমন একটা অবস্থা করতে হবে যে জনগণের ভোট দিয়ে আসলে নির্বাচন হবে না, অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন হবে। সেই পদ্ধতি কি, সেটা তো পৃথিবীতে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। ফলে আমেরিকার মতো দেশেও, যে দেশে আপনি থাকেন, সেখানে এব্রাহাম লিঙ্কনের মতো লোক নির্বাচিত হয়েছে, আবার ডোনাল্ড ট্রাম্পের মতো লোক নির্বাচিত হয়। জনগণ যদি এই শাসককে বেছে নেয় তাহলে লিঙ্কনের দেশে ট্রাম্প ক্ষমতা আসতে পারে, ক্লিন্টনের দেশে ট্রাম্প ক্ষমতা আসতে পারে এবং এসে অদ্ভুত কাজ করতে পারে। গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে আমি তো এটা বলতে পারি না যে জনগণ ঠিক মতো ভোট দিতে পারে না। জনগণ যেভাবে ভোট দিতে চায়, যে দেবতা যেই প্রসাদে তুষ্ট হয়, যে ভোগে তুষ্ট হয়, হয়তো সেইভাবেই আমাদের পলিটিশিয়ানরা পলিটিক্স করেন। কিন্তু এইখানে আমার একটা ছোট্ট বলার বিষয় আছে, সেটি হচ্ছে নির্বাচন কমিশন আমাদের এই দেশে সঠিক নির্বাচনের যে রুলস অ্যাপ্লাই করতে বলেছেন, যেখানে হলফনামা দিতে হয়, আয়ের সঠিক উৎস ঘোষণা করতে হয়, অতিরিক্ত খরচ করলে সেই খরচকে প্রশ্ন করে প্রার্থীকে শাস্তি দেওয়া যায়, এই জিনিসটা চালু করলেই কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের সাথে সাথে আমাদের মতো লোকেরাও নির্বাচন করতে পারে। কেননা তখন কিন্তু ওই যে নির্বাচনের যে নির্ধারিত ব্যয়, তার বাইরে কোনো ব্যয় হলেই যিনি ব্যয় করবেন তার প্রার্থিতা পর্যন্ত বাতিল হয়ে যাওয়ার সুযোগ আছে। নির্বাচন কমিশন এবং সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন এক অদ্ভুত ভাবে। তারা বড় দলগুলিকে লেভেল প্লেইং ফিল্ডে এনে লেভেল খরচ করার একটা সুযোগ তৈরি করে দেয়। রাইট। কিন্তু যদি সত্যি সত্যি এখন যদি কমিশন যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে প্রকৃত অর্থেই এই নিয়মকে প্রযুক্ত করে, তাহলে কিন্তু বেশি খরচ করার কোনো সুযোগ নাই। সাদা কালো পোস্টার ছাড়া অন্য কোনো পোস্টার ছাপানোর সুযোগ নাই, গেট বানানোর কোনো সুযোগ নাই, এমনকি মাইক এবং জনসভায় অতিরিক্ত খরচ করারও কোনো সুযোগ নাই। সেই জন্য এই প্রসঙ্গে আমি কথা বলতে চাই যে 24-এর পরবর্তী, বিশেষ করে এই যে জুলাই আন্দোলনের পরবর্তী সময় আমরা একটা নতুন বন্দোবস্ত চেয়েছিলাম, নতুন সিস্টেম চেয়েছিলাম, আমাদের আশা সাংঘাতিকভাবে ভঙ্গ হয়েছে। কিন্তু আমরা যে 24-এর পরবর্তী বা জুলাই স্পিরিটটার প্রকাশ যে আমরা দেখতে চেয়েছিলাম, সেইটা অনুবাদের দায় বা এক্সিকিউশনের দায় আমরা শুধু এই সরকারকে বা এই যে এখন যে নতুন রাজনৈতিক দলটি তৈরি হয়েছে সেই নতুন রাজনৈতিক দলটির উপরেই দিয়েছি কিনা, মানে আমরা কি পরিবর্তিত হয়েছি? তুষার ভাই থেকে জানতে চাইবো, তারপরে কামাল ভাইয়ের কাছে আসবো যে তুষার ভাই আমরা কি বদলেছি? ধরা যাক এই আন্দোলনটা তো আমাদের সবারই আন্দোলন ছিল, আমরা তো চাই নাই যে এতদিন ধরে একটা অগণতান্ত্রিক সরকার ক্ষমতার মধ্যে থাকুক, নির্বাচনের নামে প্রহসন করে যারা ক্ষমতার মধ্যে থেকে আছে তাদেরকে আমরা তাড়িয়েছি ঠিকই, কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চেয়েছি কেবলমাত্র সরকারের কাছ থেকে, কেবলমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে। এটা আমাদের ঠিক হয়েছে কিনা, আমরা নিজেরা বদলেছি কিনা তুষার ভাই? কারণ আমি আসলে গণমাধ্যমে কোনো বদল দেখি না, নামগুলির বদল ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই। আমি আসলে রাজনৈতিক যে কালচার সেটিতে বদল দেখি না। বলা হয় কোনো নেতা সম্পর্কে তার নাম বললে উজু করতে হবে, কোনো নেতা সম্পর্কে বলা হয় যে তিনি হজরত, মানে একই তো রয়েছে। ইউনূস সাহেবকে পর্যন্ত বলা হয় যে ইউনূস সাহেব এমনভাবেই দেশ চালাচ্ছে যে আরো 5 বছর 50 বছর ইউনূস সাহেব মারা যাওয়ার আগ পর্যন্ত যাতে বাংলাদেশে আর কোনো নির্বাচনের কথা কল্পনাও না করা হয়। তো এইটা তো আমরাই তো আসলে বদলাই নাই। এইটা নিয়ে আপনাদের দুজনের মন্তব্য একটু আমরা শুনতে চাইবো, যে এটা আমার মতামত, যে আমরা বদলেছি কিনা। আমরা বদলেছি কিনা এই প্রশ্নটা আসলে একটু জটিল, কেননা আমরা বলতে আসলে আমরা কাকে বুঝি? এই রাজনৈতিক দল এবং সরকার বাদে বাকিরা না। আরবান এলিট শ্রেণী বদলায় নাই, কিন্তু আমাদের গ্রামের মানুষ কোনোদিন বদলাই নাই। আমাদের গ্রামের মানুষ কিন্তু সবসময় খুবই সাধারণ, তারা খুব বেশি জিনিসপত্র খোঁজে না, এমনকি সরকারে কে আছে কে নাই এটা নিয়েও তারা খুব একটা মাথা ঘামায় না। তারা দেখতে চায় সরকার তাদের জীবন মানের উন্নয়নের জন্য কি করছেন, তারা জানতে চায় তারা বিচার সালিশ এইসব জায়গাতে তারা বিচার পাচ্ছেন কিনা, সালিশ পাচ্ছেন কিনা, তারা দেখতে চায় তাদের মধ্যে যারা দরিদ্র তারা ঋণ পাচ্ছেন কিনা, তাদের মধ্যে যারা দরিদ্র তাদের পাশে এসে সরকার বিভিন্ন সময় দাঁড়াচ্ছেন কিনা, এই ব্যাপারগুলি গ্রামের মানুষ জানতে চায়। গ্রামের মানুষের কাছে টাবিখা, গ্রামের মানুষের কাছে এই দরিদ্র ভাতা, বৃদ্ধ ভাতা কিংবা বিধবা ভাতার যে কর্মসূচি, এগুলার যত গুরুত্ব রয়েছে, আসলে সরকারে কে আছে এবং নাই এগুলা নিয়ে তাদের কিন্তু অত মাথা ব্যথা নাই। তারা জানতে চায় যে সেচের
জন্য যে বিদ্যুৎ, সেই বিদ্যুতের দাম তাদের গ্রহণযোগ্য মাত্রায় আছে কিনা, তারা সার, বীজ, কীটনাশক সময় মতো পাচ্ছে কিনা, তাদের বাড়ির যে বড় ছেলে কিংবা মেজ ছেলে সে এইখানে চাকরি না পেয়ে বিদেশে গিয়ে বাংলাদেশে যে কাজ সে করতে চায় না এমন কাজ করে হলেও বাংলাদেশে কিছু রেমিটেন্স বা জীবনের জন্য প্রয়োজনীয় কিছু অর্থ পাঠাতে পারছে কিনা। বলে আমাদের সাধারণ মানুষ কিন্তু আসলে জীবনও কখনো বদলায় নাই, তাদের নতুন করে বদলানোর কিছু নাই, তারা ওই সিম্পল লিভিং এর মধ্যে আছেন। দরিদ্র মানুষ, তারা তাদের জীবন মানের উন্নয়নের জন্য প্রতিদিন পরিশ্রম করে চলেছে, কিন্তু বদলায় নাই যারা, তারা হচ্ছেন আরবান এলিট। তারা গত 20, 25, 30 বছরে এক ধরনের স্বৈর শাসন অথবা সিউডো গণতান্ত্রিক সমাজে বসবাস করার কারণে তাদের যে চারিত্রিক অধঃপতন হয়েছে, সেই অধঃপতন থেকে তারা বদলান নাই। এবং আমাদের আশা এইখানেই ছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর প্রথম যে বিষয়টি সেটি হবে সংস্কার, এবং সেই সংস্কারের মধ্যে দিয়ে আমরা প্রশাসনকে, বিচার ব্যবস্থাকে, পুলিশকে, সরকারের যে প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানগুলিকে নিরপেক্ষ, বৈষম্যহীন আচরণ করতে দেখব। আমাদের কোথায় আশাভঙ্গ হয়েছে আমরা দেখেছি যে এই প্রতিষ্ঠানগুলি সেই আগের মতোই আচরণ করছে বহু জায়গাতেই। এবং কেন আমরা সরকারকে এবং এনসিপি কে আমরা এই দায়িত্বটা বেশি করে দিতে চাইছি, কারণ তারা একদল হচ্ছে নিয়োগকারী, যেটি মাসুদ কামাল বলেছেন,